একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে দিনের আলোতে ব্যস্ত শহরের মাঝখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। মেয়েটা রাস্তার পথচারীদের কাছে চিৎকার করে সাহায্য চাইছিল, কিন্তু আশেপাশের মানুষ তাকে গুরুত্বই দিল না। কয়েকদিনের মধ্যেই সবাই ধরে নিল মেয়েটা পাগল হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সে পাগল ছিল না, বরং এমন একটা ফাঁদের মধ্যে পড়েছিল যেখান থেকে বের হওয়াটা ছিল সবচেয়ে কঠিন কাজ। এই ভিডিওটা আপনার ব্রেইন নিয়ে খেলবে, আর ক্লাইম্যাক্সে যা ঘটবে সেটা আপনি সহজে ভুলতেই পারবেন না। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই ইনসেইন লেভেলের থ্রিলার মুভিটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা সুয়াকে দেখি। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ কোত্থেকে একদল মানুষ এসে রাস্তার মাঝখান থেকে সুয়াকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তবে রাস্তায় এত লোক থাকা সত্ত্বেও কেউ তাকে বাঁচাতে আসে না। লোকগুলো সুয়াকে নিয়ে অনেক নির্যাতন করে। তারা তাকে কথায় কথায় মারে, ইলেকট্রিক শক দেয়, মেয়েটাকে একেবারে বদ্ধ উন্মাদ বানিয়ে দেয়। কিন্তু কেন? সিন শিফট হয় একটা টিভি শো এর স্টেজে, যেখানে নানাম নামের একজন সাংবাদিকের ইন্টারভিউ চলছিল। নানাম 24 আওয়ার্স নামের একটা ক্রাইম শো এর ডিরেক্টর। এই ক্রাইম শোটা দেশব্যাপী ব্যাপক ফেমাস। সম্প্রতি সে তার শো এর জন্য একটা পুরস্কারও জিতেছে। তাই আজ নানামকে একটা ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। তবে ইন্টারভিউ শেষ হওয়ার আগেই একজন লোক এসে ইন্টারভিউ আটকে দেয়, কারণ হঠাৎই একটা গুজব ছড়িয়েছে নানাম যে শোটা চালায় সেটা নাকি ফেক এবং স্ক্রিপ্টেড, তাই তার ইন্টারভিউ আর নেওয়া হবে না। কথাটা শুনতে পেয়ে নানাম শো ছেড়ে চলে যায়। এরপর নানাম আর কোনো শো করতে পারে না। একটা গুজব তার জীবনটাই পাল্টে দেয়, যেখানে ক্রিটিসিজম আর ট্রলের কারণে তার চাকরিটাও চলে যায়। এভাবেই একটা বছর কাটে। হঠাৎই একদিন নানামের সাথে তার বস দেখা করতে আসে। নানামের বস তাকে একটা শো এর অফার করে, যেটা অনেক লো টিআরপিতে চলছিল। নানাম প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। পরের দিন নানাম অফিসে যায়। সেখানে তার বস তাকে বায়েকের সাথে পরিচয় করায়। বায়েক নানামকে নতুন শো এর ব্যাপারে জানায়। এটা আসলে একটা হরর রিয়েলিটি শো। নানামকে অনেকগুলো হরর স্টোরি বলা হয়, তবে তার নজর কাড়ে অদ্ভুত একটা গল্প, যেখানে একটা পুরাতন পাগলাগারদের ভৌতিক শুট করা হবে। আসলে গত 1 বছর আগে হঠাৎই এই পাগলাগারদে আগুন লেগে যায়, আর সেখানে থাকা সব রোগী আগুনে পুড়ে মারা যায়। এই বিষয়টা নিয়ে কেউ একজন নানামকে সে সময় একটা ডায়েরি পাঠিয়েছিল। তখন অবশ্য নানামের ক্রাইম শো অর্থাৎ 24 আওয়ার্স সম্প্রচার করা হতো। কিন্তু তারপর নানামের চাকরি চলে যাওয়ায় সে আর সেই ডায়েরি পড়ার সুযোগ পায়নি। ডায়েরিতে লেখা ছিল ডায়েরির মালিককে সেই পাগলাগারদে জোর করে ধরে আনা হয়েছিল। তার উপর করা শারীরিক ও মানসিক নির্যাতনের ডিটেলসও ছিল এই ডায়েরিতে। আমরা বুঝি ডায়েরিটা মুভির শুরুতে দেখানো সুয়া নামের মেয়েটার। পরের দিন থেকেই নানাম ডকুমেন্টারি নিয়ে কাজ করতে শুরু করে দেয়। সে প্রথমে সুয়ার ডায়েরিটা ভালো করে চেক করে। সেখানে সে একটা অদ্ভুত ডানার ছবি সহ সুয়ার নামটাও দেখতে পায়। নামটা তার খুব চেনা চেনা লাগে, তবে সে কিছুতেই মনে করতে পারে না সে নামটা কোথায় যেন শুনেছে। তাই নানাম বিষয়টা অতটাও পাত্তা দেয় না। কিছুক্ষণ পর সেখানে নতুন শো এর বাকি টিম মেম্বাররাও চলে আসে। তারা সকলেই অদ্ভুতভাবে সেজেছিল। নানাম তাদের এমন অদ্ভুত সাজের কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় তারা হরর শুট করতে ভূত সেজে এসেছে। নানামের কাছে এসব টিমমেটদের একটু অদ্ভুত লাগলেও সে আর কিছুই বলে না। তারা সকলে মিলে সেই মেন্টাল অ্যাসাইলামে শুট করতে চলে আসে। তবে শুট করার সময় তারা সেখানে একটা পোড়া মানুষকে খুঁজে পায়, যার দেহের অনেক অংশই পোড়া ছিল, এমনকি শরীরে পোকাও ধরে গেছিল। নানাম এবং বায়েক লোকটাকে হসপিটালে নিয়ে আসে। লোকটার চিকিৎসার সময় নানাম হঠাৎ খেয়াল করে এই লোকটার হাতেও সুয়ার ডায়েরির সেই ডানাটা আঁকা। নানাম সন্দেহের বশেই বায়েককে জিজ্ঞাসা করে, আচ্ছা, অ্যাসাইলামের রোগীদের লিস্টে অথবা দুর্ঘটনার মৃতদের লিস্টে কোথাও সুয়ার নাম ছিল না? বায়েক জানায়, না, এই নামের কোনো রোগী অ্যাসাইলামে ছিল না। তবে ডায়েরিতে লেখা ছিল সুয়াকে এই অ্যাসাইলামে এনে নির্যাতন করা হয়েছিল। নানাম বুঝে যায় সুয়া সত্যিই এই অ্যাসাইলামে ছিল, আর এই লোকটার সাথে তার কোনো না কোনো সম্পর্ক আছে।
কিছুক্ষণ পর রোগীর প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে নানাম তার সাথে দেখা করতে যায়। ডায়েরিতে ট্যাটুর পাশে ডংসিকের নাম লেখা ছিল। তাই নানাম জিজ্ঞাসা করে, তুমি কি ডংসিক? লোকটা চোখের পলক ফেলে জানায়, হ্যাঁ। নানাম তার কাছে সুয়া সম্পর্কে জানতে চাইলে ডংসিক হঠাৎ উত্তেজিত হয়ে আরো অসুস্থ হয়ে পড়ে। তাই নানাম আর কিছুই জিজ্ঞাসা করতে পারে না, সে চলে আসে। নানাম বাইককে দিয়ে খোঁজ নিলে জানতে পারে ডংসিক এই মানসিক হসপিটালের ওয়ার্ড বয়। তবে সুয়ার সম্পর্কে খোঁজ নিতে গেলে তারা কোনো তথ্য পায় না, কারণ শুধু নামের উপর ভিত্তি করে একটা মানুষকে খুঁজে বের করা অনেক কঠিন। তার উপর এই নামে কখনো কারো মিসিং রিপোর্টও করা হয়নি। নানাম নিজেও সুয়াকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু শত চেষ্টার পরেও তার কোনো খোঁজ পায় না। কয়েকদিন পর বায়েক এসে জানায় সে পুলিশের কাছে মেন্টাল অ্যাসাইলামের রিপোর্ট চেয়েছে, তবে তারা সেটা দিতে পারেনি। কথাটা শুনে নানামের একটু অদ্ভুত লাগে। সে কারণ জিজ্ঞাসা করলে বায়েক জানায় অ্যাসাইলামে আগুন লাগার একই দিনে পুলিশ প্রধানও নিজের বাড়িতে বন্দুকের গুলিতে নিহত হন। তাই ওই দিন সকল গণমাধ্যম প্রশাসন ওই কেসেই ব্যস্ত ছিল। এর জন্য ওই দিনকার অন্য কোনো কেসই আর হাইলাইটেড হয়নি। কথাটা শুনে নানামের আরো সন্দেহ হয়। সে পুলিশ প্রধানের মৃত্যুর ডিটেলস বের করতে গেলে অবাক হয়ে যায়, কারণ সুয়া আসলে পুলিশ প্রধান বিয়মের মেয়ে ছিল। তবে তার মা আগেই হার্ট অ্যাটাকে মারা গেছিল, আর সুয়াহকে পুলিশ তার বাবার হত্যার দায়ে ঘটনাস্থল থেকে অ্যারেস্ট করে। তবে জেলে হঠাৎই তার মাথার সমস্যা দেখা দেয়, তাই তাকে অ্যাসাইলামে পাঠানো হয়। নানাম এই বিষয়ে পুলিশ স্টেশনে কথা বলতে গেলে ডিটেকটিভ পার্ক জানায় তার মনে হয় সুয়া নিজের শাস্তি কমাতেই পাগল হওয়ার অভিনয় করছিল। নানাম সুয়ার সাথে দেখা করতে চাইলে পার্ক জানায় সুয়া কারোর সাথে দেখা করে না। নানাম বুঝতে পারে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই সে পার্ককে বলে, আপনার শালা কি জানে আপনি জোয়া খেলেন? কথাটা শুনে পার্ক বুঝে যায় নানাম তাকে ব্ল্যাকমেল করছে। তাই সে আর কথা না বাড়িয়ে নানামের সুয়ার সাথে কথা বলার ব্যবস্থা করে দেয়। নানাম হসপিটালে সুয়ার সাথে দেখা করতে আসলে পার্ক তাকে সুয়ার সাথে সাবধানে দেখা করতে বলে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। বিষয়টা নানামের কাছে অদ্ভুত লাগে, তাই সে সুয়ার কাছে গিয়ে নিজের আসল পরিচয় দেয় না। নানাম জানায় তার নাম ডং উইক, সে একজন পুলিশ। নানাম সুয়ার কাছে সেই পাগলা গারদ সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে সে কোনো উত্তর দেয় না। নানাম তাকে তার ডায়েরিটাও দেখায়, কিন্তু তবুও সুয়া এক চুলও নড়ে না। তাই উপায় না পেয়ে নানাম নিজের আসল কার্ডটা সুয়াকে দিয়ে চলে আসে, যেন সুয়াহ কিছু বলতে চাইলে তাকে কল করতে পারে। পরের দিন নানাম সুয়া সম্পর্কে আরো জানতে বায়েককে সুয়ার বাবা বিয়ং এর সম্পর্কে খোঁজ নিতে বলে। বায়েক খোঁজ নিয়ে জানায় বিয়ং তার পেশায় বেশ সম্মানিত ছিল, তবে তার বৈবাহিক জীবনে একটা টুইস্ট ছিল। তার ওয়াইফ ইয়ংসুক আসলে তার প্রথম বউ না, সে ছিল তার দ্বিতীয় বউ। আর বিয়ংকে বিয়ে করার আগে ইয়ংসুকের একটা মেয়ে ছিল। নানাম বায়েকের সাথে কথা বলে সুয়ার সাথে দেখা করতে যায়, তবে এবার সে নিজের আসল পরিচয় দেয়। তবে সুয়া এসবে গুরুত্ব না দিয়ে বলে, আপনাকে ডায়েরিটা কে দিল? নানাম সুয়াকে সত্যিটা জানায় না। সে বলে, কে দিল তার থেকে ইম্পর্টেন্ট এর ভিতর কি লেখা আছে। এর ভিতর লেখাগুলো কি সত্যি? এখানে আমরা এর ভিতরের লেখা কিছু ঘটনা জানতে পারি। সুয়া নিজের কিডন্যাপের ঘটনাটা নিজের মুখে নানামকে জানায়। সে বলে, একদিন বাড়ি ফেরার পথে হঠাৎই একদল লোক তাকে কিডন্যাপ করে। তাকে তারা ধরে একটা মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যায়। এরপর থেকেই তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন শুরু করে তারা, আর তাকে একটা পাগলের মতো ট্রিট করত, এমনকি ওষুধও খাওয়াতো। সেখানেই তার দেখা হয় ডংসিকের সাথে। পুরো হসপিটালে সুয়ার একমাত্র ডংসিককেই স্বাভাবিক লাগতো, তাই সে তার কাছেই সাহায্য চায়। সে তাকে একটা নাম্বার লিখে দেয়, তবে বেশি কিছু বলার আগেই সেখানে অন্য নার্স চলে আসে এবং তার কাছ থেকে কলমটা কেড়ে নেয়, কারণ হসপিটালে রোগীদের কাছে কলম এলাও ছিল না। হসপিটালের দায়িত্বে থাকা ডক্টর ছিল ডক্টর হিয়ংসিক। লোকটা আরো বেশি উইয়ার্ড ছিল। তিনি যখন তখন নার্সদের সুয়াকে মারার অর্ডার দিতেন, আর এভাবেই চলতো সুয়ার দুর্বিষহ দিন। আসামিদের সাথে কথা বলার সময় শেষ হয়ে যাওয়ায় নানামকে সেদিন ফিরে আসতে হয়। নানাম অফিসে ফিরে বায়েককে দিয়ে ডাক্তার হিয়ংসিয়কের সব তথ্য বের করায়।
হিয়ংসিওকের ইনফরমেশন থেকে জানা যায় হিয়ংসিওক আসলে বিয়ং এর জুনিয়র ছিল। নানাম বুঝে যায় বিয়ং আসলে নিজের মেয়েকে পাগল ভেবে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়েছিল। তবে কেলেঙ্কারির ভয়ে সে তার মেয়ের কোনো রেকর্ড কখনোই বানাতে দেয়নি, তাই হসপিটালের লিস্টে সুয়ার কোনো রেকর্ড নেই। বায়েক বিয়ংদের সম্পর্কে সব খোঁজ নিয়ে জানতে পারে সুয়ার মা ইয়ংসুক তার মৃত্যুর আগে নিজের সব সম্পত্তি বিয়ংকে লিখে দিয়েছিল। নানা পরের দিন আবার সুয়ার সাথে দেখা করতে আসে। সুয়া আবার তাকে গল্প বলতে শুরু করে। সে জানায় হসপিটালে মিরো নামের একজন রোগী ছিল। মিরো সুয়াকে অনেক জ্বালাতো, তবে মিরো হসপিটালে ভালো ছিল না, কারণ ডক্টর হিয়ংসিওক মিরোকে চিকিৎসার নামে রোজ রাতে নিজের অফিসে করত। আশেপাশের এত সব ঘটনা দিন দিন সুয়াকে সত্যিই পাগল করে দিচ্ছিল। সে আর সহ্য করতে না পেরে একদিন নিজের হাতে নিজেই কামড়ে শিরা ছিঁড়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এতটুকু বলার পর আবারও নানামের দেখা করার সময় শেষ হয়ে যায়, তাই সে আজও চলে আসে। নানাম সুয়ার কথা শুনে বেশ অবাক হয়, কারণ সে যদি সত্যিই পাগল না হয় তাহলে তাকে হসপিটালে কেন রাখা হয়েছিল। সে বাইককে নিয়ে কিছু স্পেশালিস্টের সাথে কথা বললে জানতে পারে কোরিয়ার আইন অনুযায়ী দুজন অভিভাবক অথবা একজন অভিভাবক এবং একজন ডাক্তারের পরামর্শে যে কাউকে মেন্টাল অ্যাসাইলামে রাখা যায়, যেটা আসলে মানুষ বেশ অপব্যবহার করে। তারা নারী আর বৃদ্ধদের এই নিয়মে অপব্যবহার করে মেন্টাল অ্যাসাইলামে আটকে দেয়। তাই অনেকেই এই আইনটা পাল্টাতে চায়। অনেক ভুক্তভোগী এবং তাদের কাছের মানুষেরা এই আইনের বিরুদ্ধে আপিলও করেছিল। আর কেস করা হসপিটালগুলোর মধ্যে হিয়ংসিওকের হসপিটালও ছিল। তবে তখন পুলিশ প্রধান বিয়ং কেসটা চাপা দিয়ে দেয়, আর সেজন্যই হয়তো হিয়ংসিওক সুহাকে হসপিটালে রাখতে বিয়ংকে হেল্প করেছিল। নানামরা এই সম্পর্কে আরো জানতে আপিল করা ভুক্তভোগীদের সাথে দেখা করতে গেলে তাদের একটা মহিলার সাথে দেখা হয়, যার বাবা হিয়ংসিওকের হসপিটালে থাকাকালীন হসপিটাল কর্তৃপক্ষ তার কিডনি নিয়ে নিয়েছিল। যেটা জানার পর মহিলাটা হসপিটালের বিরুদ্ধে কেস করে। তবে হঠাৎ একদিন তার বাবা উধাও হয়ে যায়। সে খোঁজ নেওয়ার চেষ্টা করলে পুলিশ জানায় হসপিটালে তার বাবা কখনোই ছিল না। তারা হসপিটালের থেকে টাকা নিতে নাকি ভুয়া কেস করেছে। মহিলাটির আর্থিক অবস্থাও ভালো না হওয়ায় সে আর কেসটা এগিয়ে নিয়ে যেতে পারে না। শেষমেশ সে কেসটা উঠিয়ে নিতে বাধ্য হয়। নানা মহিলার কথায় বুঝতে পারে সুয়াহ যা বলছিল সত্যিই বলছিল, তাই সে আবার সুয়ার সাথে দেখা করতে যায়। নানাম সুয়ার কাছে হসপিটালের অস্ত্রোপচারের বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় হসপিটালে যে রোগীকে অপারেশন করতে নিয়ে যাওয়া হতো সে আর কখনোই ফিরে আসতো না, আর সে কারণেই সুয়া এখান থেকে পালাতে চাইতো। সুয়া একদিন জানতে পারে তার পাশের রুমের লোকটা এখান থেকে বের হওয়ার রাস্তা জানে, তাই সে তার কাছে হেল্প চায়। লোকটা সুয়াকে তার সাথে গোসল ঘরে দেখা করতে বলে। সুয়া ওয়াশরুমে গেলে বুঝতে পারে তার পাশের রুমের লোকটা খুব একটা ভালো না। সে তাকে ছোঁয়ার বিনিময়ে পালানোর উপায় বলতে চায়। সুয়ার কাছেও কোনো উপায় না থাকায় সেও রাজি হয়ে যায়। লোকটা জানায় হিয়ংসিওকের রুমেই এখান থেকে বাইরে যাওয়ার গোপন রাস্তা রয়েছে, আর ডক্টর হিয়ংসিওকের রুমের পাসওয়ার্ড 4444, অর্থাৎ 4444। তবে সুয়াহকে এখান থেকে বের হতে সকলের মনোযোগ সরাতে হবে, তাই সে বুদ্ধি করে লোকটার কোটি টাকার সম্পদকে আহত করে চলে আসে। লোকটার চিৎকার শুনে হসপিটালের সকলে গোসল ঘরে হাজির হয়। সুয়া এই সুযোগে পাসকি ব্যবহার করে, তবে সেই পাসকি ব্যবহার করতেই বুঝতে পারে লোকটা আসলে তাকে ভুল পাসওয়ার্ড বলেছে। তখন হঠাৎ এখানে মিরো চলে আসে। সুয়া মিরোর কাছে পাসকি জিজ্ঞাসা করলে মিরো তাকে পাসকি বলে দেয়। সুয়া রুমে ঢুকে কোনো রকমে গোপন রাস্তা খুঁজে হসপিটাল থেকে বেরিয়ে আসে, কিন্তু বের হওয়ার সময় তাকে হিয়ংসিওক দেখে ফেলে। হিয়ংসিওক সুহাকে ধরতে লোক পাঠায়, তবে তাদের ধরার আগেই সুয়া পুলিশদের গাড়ি দাঁড় করিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে। কিন্তু পুলিশগুলো উপর মহলের অর্ডারে সুয়াকে হসপিটালের দেওয়ার নামে অ্যাসাইলামে দিয়ে আসে। আসলে বিয়ংই তার পাওয়ার খাটিয়ে পুলিশদের দিয়ে সুয়াকে আবার হসপিটালে ফেরত পাঠায়। সুয়া বাঁচার অনেক চেষ্টা করে, তবে এই জাহান্নাম থেকে বাঁচার আর কোনো উপায় নেই। সে ভয়ে অজ্ঞান হয়ে যায়। সুয়ার জ্ঞান ফিরলে সে নিজেকে অপারেশন রুমে দেখতে পায়, অর্থাৎ
হিয়ংসিওক তারও অর্গ্যান বের করে নেবে। তবে তারা সুয়ার কোন অঙ্গ বের করে তা আমাদের জানানো হয় না। সিন আবার প্রেজেন্টে আসে। সুয়ার বলা সব কথা শুনে নানামের অনেক খারাপ লাগে, তাই সে নিজের বসকে গিয়ে পুরো ঘটনা জানায়। তার বসও ঘটনাটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে যায়। এই সুযোগে নানাম জানায় সে তার পুরাতন শো 24 আওয়ার্স আবার চালু করতে চায়। তার প্রথম কেস হবে এটা। নানামের বস প্রথমে দ্বিধায় থাকলেও নানামের কনফিডেন্ট দেখে সেও রাজি হয়ে যায়। তবে সে জানায় নানাম শোটা করতে চাইলে তাকে সামনের সপ্তাহতেই করতে হবে। তবে নানামের জীবনের সবকিছু এত সহজভাবে আসে না। সেও কেসটা জলদি শেষ করতে আরো এভিডেন্সের জন্য সুয়ার কাছে যায়। নানাম সুয়াকে বিয়ং এর মারার বিষয়ে জিজ্ঞাসা করলে সুয়া জানায় সে বিয়ংকে চেনে না, তার বাবা তো ছোটবেলাতেই মারা গেছে। আসলে বিয়ং সুয়ার আসল বাবা ছিল না, সে তার সৎ বাবা ছিল। তবে নানামের সুয়ার বিয়ং এর কথা একদম ভুলে যাওয়ার বিষয়টা বেশ অদ্ভুত লাগে। সে সুয়াকে মনে করাতে জোর দেয়, কিন্তু সুয়া প্রেসার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। নানাম উপায় না পেয়ে ডংসিকের সাথে কথা বলতে গেলে জানতে পারে ডংসিক হসপিটাল থেকে পালিয়ে গেছে। নানাম বুঝে উঠতে পারে না সে কি করবে। সে পরের দিন সুয়ার সাথে আবার কথা বলতে যায়, তবে সুয়া এবার কথা বলতে রাজি হয় না। নানাম তার জীবনের যে নতুন পথ একটু একটু করে বানাচ্ছিল সেগুলোও যেন আবার বন্ধ হতে শুরু করে। তবে নানাম এত সহজে থেমে যাওয়ার মানুষ না, সে নতুন প্ল্যান করে। যেহেতু সুয়া কিছু মনে করতে পারছে না, তাই নানাম সুয়াকে জোর করে মনে করাবে। নানাম একটা একটা করে টিভি শো অ্যারেঞ্জ করে। এসব শোতে নানাম সুয়ার কেসের সাথে জড়িত বিয়ং আর হিয়ংসিকের হসপিটালের সম্পর্ক তুলে ধরে। সে জানায় এই কেসের সব সত্যতা সে সামনের সপ্তাহের এপিসোডে উন্মোচন করবে। কিন্তু নানামের এমন কোনো পোক্ত প্রমাণ ছাড়া শো করা দেখে তার বস রেগে যায়। তবে নানাম তাকে কথা দেয় পরের এপিসোডে সে সব প্রমাণ করবে। এদিকে নানামের শো দেখে দেশের সব টিভি চ্যানেলই সুয়ার কেস নিয়ে নড়ে চড়ে বসে। তারা সকলেই সুয়ার কেস নিয়ে কাজ করতে চায়, তাই পুলিশ স্টেশনের সামনেও লাইন লাগতে শুরু করে। তবে সুয়া সকলকে উপেক্ষা করে নানামকে ইন্টারভিউ দেবে বলে জানায়। নানাম সুয়ার সাথে দেখা করে বাকি ঘটনা জানতে চায়। সুয়া জানায় তার অপারেশনের দিন ডংসিক যখন জানতে পারে এই হসপিটালের আসল ব্যবসা আসলে অঙ্গ পাচার, তখন সে সুয়াকে সাহায্য করার ডিসিশন নেয়। ডংসিক সেই নাম্বারে কল করে জানিয়ে দেয় সুয়ার অবস্থা সম্পর্কে। আসলে নাম্বারটা সুয়ার বয়ফ্রেন্ড জিনের ছিল। সে অনেকদিন থেকেই সুয়ার খোঁজ করার চেষ্টা করছে, তবে খুঁজে পাচ্ছিল না। তাই খবরটা পেতেই সে হসপিটালে চলে আসে। তবে ঢোকার পথেই সে বিয়ংকে দেখতে পায়। তাই জিন ডংসিকের সাহায্যে লুকিয়ে হসপিটালের ভেতরে ঢোকে। তারা হিয়ংসিক এবং বিয়ং এর মিটিং এর সুযোগ নিয়ে সুয়াকে নিয়ে পালানোর চেষ্টা করে। তবে পালানোর সময় লিফটের কাছে হিয়ংসিক তাদের দেখে ফেলে। সেও বিয়ংকে বিদায় দিয়ে আসছিল। হিয়ংসিক তার লোক দিয়ে তাদের তিনজনকে ধরে ফেলে। এরপর সে ডংসিক এবং জিনকে অনেক মারে। এমনকি হিয়ংসিক ডিসিশন নেয় সে আগে জিনের অর্গ্যান বের করবে, তারপর সুয়ার। সে তার প্ল্যান মতো কাজও শুরু করে দেয়। এদিকে মিরো প্রতিদিনের মতো আজও হিয়ংসিকের রুমে যায়। তবে হিয়ংসিক রুমে না থাকায় সে রুমে থাকা সব মোমবাতি জ্বালাতে শুরু করে, যেটা থেকেই একসময় ভুল করে আগুন লেগে যায়। হিয়ংসিক কথাটা জানতে পেরে তার গোপন ফাইলগুলো বাঁচাতে তার অফিস রুমে চলে যায়। অপরদিকে সুয়া এই সুযোগে পালানোর ডিসিশন নেয়। তবে তারা পালানোর সময় হিয়ংসিক তার রুম থেকে অর্ধপোড়া অবস্থায় বের হয়ে আসে আর জিনকে টেনে নিয়ে আগুনের মাঝে চলে যায়। আবার ডংসিকও বাকি রোগীদের বাঁচাতে গিয়ে আগুনে আটকা পড়ে যায়। রয়ে যায় একা সুয়া। সিন প্রেজেন্টে আসে। সুয়া জানায় এরপর আর কিছুই তার মনে নেই। নানাম সুয়াকে মনে করাতে বলে, এরপর তুমি তোমার বাড়ি গেছিলে, সেখানে তুমি তোমার বাবাকে হত্যা করে পুলিশের হাতে ধরা পড়েছিলে। এসব কিছুই কি তোমার মনে নেই? সুয়া জানায় না। তবে নানামের সন্দেহ হতে শুরু করে, কারণ সুয়া কখনো তার ডায়েরিতে বিয়ং এর নামে লিখেনি। অর্থাৎ সে ইচ্ছে করেই বিয়ংকে ভুলতে চেয়েছে। কিন্তু কেন? নানাম সত্যটা জানতে সুয়াকে উত্তেজিত করতে শুরু করে। সে বলে, তোমার সৎ বাবাকে তুমি কখনোই মানতে পারোনি, তাই না?
এজন্যই তুমি দিন দিন তার প্রতি অ্যাগ্রেসিভ হতে শুরু করো। বিয়ং তোমার অবস্থার অবনতি দেখতে পেরে তোমায় মেন্টাল হসপিটালে পাঠিয়েছিল। তবে এর ভেতর তোমার মাও মারা যান। আবার তিনি তার সব সম্পত্তিও বিয়ং এর নামে করে দেন, যেটা তুমি সহ্য করতে না পেরে বিয়ংকে মেরেছ, তাই না? সুয়া আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নানামকে সব সত্যি বলে দেয়। এখানে আমরা জানতে পারি বিয়ং আসলে ছোট থেকেই প্রায় সুয়াকে করত। সে মেয়েটার জীবনটা নরক বানিয়ে ফেলেছিল। সুয়া আগে থেকেই বিয়ংকে ঘৃণা করত এবং খুন করতে চাইত। তবে সেদিন জিন মারা যাওয়ার পর সে আর নিজেকে আটকাতে পারে না। সে বিয়ংকে খুন করতে তার পিছু নেয়। তবে সুয়া বিয়ং এর কাছে পৌঁছানোর আগেই বিয়ং নিজেকে শুট করে আত্মহত্যা করে ফেলে। অর্থাৎ সুয়া আসলে তার বাবাকে কখনোই খুন করেনি। নানাম সুয়ার পুরো কেসটা নিয়ে ডকুমেন্টারি তৈরি করে। সে প্রমাণ সহ দেশের সামনে সুয়ার জীবনের আসল ঘটনা সকলকে জানায়। নানাম জানায় বিয়ং আসলে তার সম্মান হারানোর ভয় পাচ্ছিল, কারণ সে সারা জীবন যেই সম্মান অর্জন করেছে তা হসপিটালের আগুন লাগার কেসে দেশের লোকের সামনে চলে আসলে সে শেষ হয়ে যাবে। তাই সম্মান হারানোর ভয়ে সে আত্মহত্যা করে। তবে ওই কেসে সুয়া ধরা পড়ায় কখনোই আর হসপিটালের কেসে তদন্ত হয়নি। তাই কেউ কখনোই জানতে পারেনি বিয়ং আসলে কেমন প্রকৃতির মানুষ ছিল। নানাম সুয়ার কেসের বিবৃতি দিয়ে সুয়ার কেসটা রিওপেন করার অনুরোধ জানায়। আর সত্যিই কয়েকদিন পর সুয়ার কেসের হিয়ারিং ডাকা হয়, যেখানে সুয়া নির্দোষ প্রমাণিত হওয়ায় তার শাস্তি মাফ হয়ে যায় এবং সে ছাড়া পেয়ে যায়। এদিকে নানামও তার নিজের চাকরি ফেরত পায়। কয়েকদিন পর সুয়া জেল থেকে ছাড়া পেয়ে যায়। নানাম তাকে পিক করতে যায়। নানাম সুয়াকে তার বাড়ি পৌঁছে দেয়। তবে সুয়া গাড়ি থেকে নেমে নানামকে বলে, আপনি জানেন মানসিক হসপিটালে কলম নিষিদ্ধ। রোগীদের কাছে কলম দেওয়া হয় না, কারণ কলম ধারালো হয়। এটা বলে সে নিজের ডায়েরিটা নানামকে দিয়ে চলে যায়। সুয়া যেতেই নানাম বুঝতে পারে সুয়া আসলে কি বলতে চেয়েছে। অর্থাৎ সে মানসিক হসপিটালে থাকাকালীন এই ডায়েরিটা লেখেনি। এখানেই আমরা এই মুভির আসল সত্য জানতে পারি। আসলে জিন সুয়ার বয়ফ্রেন্ড না, জিন সুয়ার বাবা। আর হসপিটালে আসলে ভর্তি ছিল তার মা ইয়াংসুক, যাকে বিয়ং সম্পত্তির জন্য মানসিক হসপিটালে রেখে এসেছিল। নানামের সুয়ার নামটা পরিচিত লেগেছিল কারণ সুয়া তার মাকে খুঁজতে সে সময় একবার নানামকে কল করেছিল। তখন নানাম নিজের কাজে বিজি থাকায় কথা বলতে পারেনি। তারপর তো তার চাকরিটাই চলে যায়। তবে সুয়া নানামের সাহায্য না পেলেও সেদিন তার মাকে বাঁচাতে একাই হসপিটালে গেছিল। তবে হিয়ংসিক তার মাকে আগুনে টেনে নিয়ে চলে গেছিল। সুয়া মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিন পুরো হসপিটালে একমাত্র সুয়াকে বাঁচাতে পেরেছিল। তবে সুয়া বাইরে এসে বিয়ংকে দেখে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না। সে বিয়ংকে শুট করে মেরে ফেলে। মুভির লাস্টের সিনে আমরা দেখি সুয়া 2 কাপ চা বানাচ্ছে। হঠাৎ তার ডোরবেল বেজে ওঠে। এখানে দরজায় 2জন ব্যক্তি থাকতে পারে, হয় ডংসিক অথবা নানাম। আপনার কি মনে হয় কে এসেছে? আর এই প্রশ্নের মাঝেই আমাদেরকে ছেড়ে আজকের অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। মুভিটা কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে অনেক ইন্সপিরেশন দেয়। এরপর কোন মুভির গল্প দেখতে চান সেটাও জানাতে পারেন। আমি রিক্যাপ করার চেষ্টা করব। ফিরে আসব নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।